লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার সত্যিকারের মা। সুনন্দা যখন 45/B থেকে নামল, সূর্য তখন বাড়ি ফেরার পথে। আলোটুকু সবটা কেড়ে না নিলেও অন্ধকার নামতে খুব বাকি নেই। হাতের কালো বেল্টের ঘড়িটার দিকে তাকালো সুনন্দা। 5:30। শীতের অবস্থাও সূর্যের মতো। বাড়ি ফেরার পথে। এই সময়গুলোই ভয়। বয়সটা তো কম হলো না। আর কয়েক মাস পরে 60-এর ঘরে ঢুকবে সুনন্দা। আর কি, দিন শেষ প্রায়। এবার দিন গোনার পালা। বাস থেকে নেমেই এদিক ওদিক দেখছে সুনন্দা। পিহু তো বলেছিল বাস থেকে নেমে দেখতে পাবে মস্ত বিল্ডিং, শরৎ নিকেতন। এদিক ওদিক কোথাও খুঁজে পেল না সুনন্দা। কেমন একটা নার্ভাস লাগছে। সামনে দিয়ে হুস হুস করে বাসগুলো যাচ্ছে। ফোন করবে কি মেয়েটাকে একবার? একটু ভেবেও সামলে নিল নিজেকে। আজও খুব ব্যস্ত। কত লোকজন আসবে, সবাই ওকে ঘিরে থাকবে। কি দরকার ছিল সুনন্দাকে আজকের দিনে ডাকার? সুনন্দা তো দিব্যি নিজের মতো থাকে এখন। কারোর সাথেও না, পাচেও না। নিজের মতো দুটো চাল ডাল ফুটিয়ে খায়। কারো কি সে গল্প করতে যায়ও? আর এই পরিবেশে যেও কতটা বেমানান সেটা নিজেই বেশ বোঝে সুনন্দা। কতবার না করল, পিহু আমি যাব না। খড়দা থেকে সে বেহালা কম। আগে অবশ্য দিদির বাড়ি আসতো, একাই আসতো যাদবপুরে। ছুটিগুলোতে পিহুকে নিয়ে যাতায়াত করত। কই অসুবিধা তো হয়নি। পিহু তো আজকে পিয়ালি, কিন্তু ও তো তখন কত ছোট। সারাদিন মা করা ছোট্ট একটা মেয়ে। যখন দিদির বাড়িতে আসতো সুনন্দা, পিহু জাপটে হাত দুটো ধরে রাখত মায়ের। রাস্তার এত গাড়ি দেখলে ভয় পেত মেয়েটা বড্ড। মাসিমা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আত্মহত্যার পরিকল্পনা নাকি? একটা ছেলে বাইক নিয়ে যেতে গিয়ে বলে গেল। ভাবনার ফাঁকে এতক্ষণে খেয়াল হলো সত্যি রাস্তার মাঝখানে চলে এসেছে সুনন্দা। বড্ড ভয় লাগছে এবার এত গাড়ি দেখে। কিন্তু পিহুর মুখটা মনে পড়তেই এক বুক সাহস পেল যেন। সুনন্দাই তো ওকে সাহসী হতে শিখিয়েছে, ভয়কে জয় করতে শিখিয়েছে। তাহলে ভাবনাটা আসতেই, কিছুটা পিছিয়ে যাবে বলে ঘুরতেই চোখে পড়ল জলজল করছে শরৎ নিকেতন। কত বড় একটা হল, কত বড় জায়গা সামনে। এর ভেতরের মঞ্চে আজ পুরস্কার পাবে পিহু। পিহুর জীবনে এত বড় একটা দিন, সুনন্দাকে তো আসতেই হতো। খুব আনন্দ হচ্ছে সুনন্দার। লোহার মস্ত গেটটা দিয়ে ঢোকার সময় গায়ের বাটিকের চাদরটা একটু টেনে নিল। ভেতরের শাড়িটা বোধহয় বড্ড ফ্যাকাশে এই জায়গার অনুপাতে। ছিল তো শাড়ি, কত ভালো শাড়ি। দিদি দেয়, পিহু যে কোনো অনুষ্ঠানেই দেয়। দামি দামি শাড়ি, চাদর, ঘড়ি সব দেয়। কিন্তু না, কিচ্ছু ব্যবহার করেনি সুনন্দা। কেন করবে? ও কি চেয়েছিল নাকি এত দামি উপহার? ও তো পিহুকেই চেয়েছিল। দিদি কার্ড। ঢোকার মুখে সিকিউরিটি পথ আটকালো সুনন্দার। পিহু কার্ড দেবে দেবে করে ও দিতে যাওয়ার সময় পায়নি। এত ব্যস্ত, এতটাই ব্যস্ত পিহু যে আজকাল খড়দার বাড়িতেও যাওয়ার সময় হয় না ওর। শেষ কবে গেছিল কিছুতেই মনে পড়ছে না সুনন্দার। সেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে চান্স পেয়ে সব গুছিয়ে ব্যাগ ভরে নিয়ে এলো, আর ওমুখও হয়নি। কিন্তু রোজ দুবেলা কথা বলে। আর সুনন্দা সারাদিন বেকার মানুষটাও কেমন যেন ব্যস্ত হয়ে যায় ওই 8টা নাগাদ। ভাড়াটে মালতী বৌদি ওই সময় টিভি দেখতে এলে মোটেও পাত্তা দেয় না সুনন্দা। শুধু অপেক্ষায় থাকে কখন ফোনটা আসবে আর বলবে, মা কি করছো? বলুন মাসিমা, কার্ড কোথায় আপনার? সামনের বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করতেই সুনন্দা বলল, ডক্টর পিয়ালি মুখার্জি। এরকমই বলতে বলেছিল পিহু। সাথে ফোনে একটা কার্ড পাঠিয়েছিল, কিন্তু দিলে কি হবে, ফোনটাই যে আনেনি সুনন্দা। ওই বড় ফোনটা তো পিহুই দিয়েছিল। দিয়েছে বলেই নিতে হবে, এ কেমন কথা? ও তো ফোন চায়নি, পিহুকে চেয়েছিল। চেয়েছিল পিহু থেকে যাক ওর আঁচলে, ভালোবাসায় ভরে যাক ওর জীবনটা। তন্দ্রা তো জীবনে সব পেয়েছে, ঘর বর, সন্তান, বাড়ি, অমন চাকরি। যদিও হিংসে করে না সুনন্দা। কাকে করবে হিংসে? হিংসে করে তো আর ভাগ্য বদলানো যায় না। দামি কথা এটাই, সুনন্দা পড়াশোনাটা কোনো কালেই ভালোবেসে করতো না।
তাই ওর জীবনে এমন অন্ধকার। আর তন্দ্রা জিতে গেছে জীবনে। শুধু শুধু দোষারোপ করে লাভ আছে? মাসিমা, কে হন আপনি পিয়ালি ম্যাডামের? জিজ্ঞেস করলো সামনের খাকি পোশাকের ছেলেটা। ভাই ছেড়ে দে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর কড়াকড়ি করে লাভ নেই, চল চা খেয়ে আসি। মাথাটা হেব্বি ধরেছে। যান মাসিমা যান, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আরেকজন যে ছেলেটা ছিল বাঁচিয়ে দিল সুনন্দাকে। আর প্রশ্ন চাইছে না ও। প্রশ্ন মানে অসম্মান, অযত্ন। কারণ কে বিশ্বাস করবে যে ওকে ওদের পিয়ালি ম্যাডাম মা বলে ডাকে? তাড়াতাড়ি করে প্রায় পালিয়েই ঢুকে গেল সুনন্দা। মস্ত স্টেজ, এখানে এখন গান হচ্ছে। মহারাজ এ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সম বাজে। অন্ধকার চারপাশটা, চারিদিকে নীল আলো জ্বলছে। পরিবেশটা স্বপ্নের মতো লাগছে। স্বপ্নই তো। আজকে পিহু ওর রিসার্চের জন্য পুরস্কার পাবে। ওর কাছে থেকে, ওর কাজ থেকে পড়াশোনা করে কত মস্ত মানুষ হয়েছে পিহু। দেখতো তো, এমন একটা স্বপ্নই তো দেখতো সুনন্দা। মনে আছে ছোট্টবেলায় অঙ্ক পারত না পিহু, মাথাতেই নাকি ঢুকতো না ওর অঙ্ক। ছোটবেলার যোগ বিয়োগ গুণ ভাগ সব সুনন্দাই শিখিয়েছে। নামতাগুলো নিয়ে কম এদিক ওদিক করেছে, মেয়েকে পড়াতে গিয়ে কম শিখেছে ও নিজে। কত হাসতো তন্দ্রা, তুই অঙ্ক শেখাচ্ছিস, হয়ে গেল। যে কিনা 9-এর বেশি পড়েনি, অঙ্কে প্রতিবার টেনে টুনে পাস, সে কিনা অঙ্ক শেখাচ্ছে। মুহূর্তটুকু হাসি মজায় কাটলেও খুব লজ্জা লাগতো সুনন্দার। মাঝে মাঝে ভাবতো পিহুকে আর রাখবে না নিজের কাছে, কিন্তু কি করতো আর? ওর গন্ধটায় যে বাড়িটা ঘিরে থাকতো, আর ও ছিল বলে বাবা মা চলে যাওয়ার পরও বেঁচে ছিল সুনন্দা। আজও নাক টানলে পিহুর গন্ধ পায়। তন্দ্রার তো সব আছে, কিন্তু সুনন্দার তো ওই মেয়েই সব। একটা সিট দেখে বসে পড়ল সুনন্দা। লক্ষ্য করল মঞ্চের পেছনে একটা পর্দা, আর সেখান থেকে 5 জনের ছবি টাঙানো। 2 নম্বরে লেখা ডক্টর পিয়ালি মুখার্জি। ডক্টর যেদিন এসে বলল, মা, মাগো আমি ডক্টর হয়েছি। বোঝেনি সুনন্দা, মেডিকেল নিয়ে তো পড়েনিও, তাহলে কিসের ডাক্তার? ও তো পিএইচডি করছিল। কিন্তু তন্দ্রা আর বিকাশের সামনে প্রশ্নটা করতে পারেনি। আবার লজ্জায় পড়তে হবে বলে চুপ থাকলো। হেসে সবাইকে মিষ্টিমুখ করিয়েছিল সুনন্দা সেদিন। মেয়ের খুশির খবরে মিষ্টিমুখ তো করাতেই হবে। তখন শাড়িতে ফলস বসিয়ে পিকো করে ব্লাউজ সেলাই করে মোটামুটি ভালোই চলছিল সুনন্দার। তারপর বাবার দেওয়া বাড়িতে 2টো ভাড়া বসিয়ে সেখান থেকেও বেশ কিছু আসে। আর খরচটাই বা কি আছে ওর? আগে দিদি অবশ্য মাসে কিছু খরচ দিত, অনেকটাই সেটা। পিহুর পড়ার খরচ ওরা না দিলে হয়তো টানতে পারতো না সুনন্দা, তাই না করেনি কখনো। কিন্তু পিহু যখন স্বাবলম্বী, কেন দেবে আর টাকা? ভালোই হয়েছে দেয় না। পিহু অবশ্য ওর কর্তব্য করে যাচ্ছে, মাসে মাসে মায়ের অভাব পূরণ করে যাচ্ছে। দামি শাড়ি, নগদ টাকা, ঘড়ি, মোবাইল, ক্যারাভেন। কিন্তু সুনন্দা তো কখনো এত কিছু চায়নি। ও শুধু মেয়েকে চেয়েছিল। জানে খড়দার বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব নয়, কিন্তু সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, আচ্ছা না হয় মাসে 1 দিন আসুক। এভাবে কেউ ভুলতে পারে মাকে? এই অভিমানটাই বড্ড দূর করে দিচ্ছে সুনন্দাকে। এবার মঞ্চে নক্ষত্ররা এসে ধরা দেবে। যে 5 জনের নামে আজকের সন্ধে, যে 5 জনের গৌরবে আজ ঘোষ ইনস্টিটিউট জলজল করছে, সেই 5 জনকে একে একে ডেকে নিচ্ছি। তারা আসবেন, গল্প করবেন। তাদের এই পথের কঠিন গল্প, তাদের মুখেই শুনবো তাদের গল্প। অনুপ্রেরণা হোক সবার। আমি প্রথমেই ডেকে নিচ্ছি অমিতাভ মিশ্রকে। সুনন্দা দেখল হল জুড়ে ফেটে পড়ছে তালির শব্দ। এত মানুষ খুশি আজ পিহুর জন্য। মা হয়ে আর কি চায় ও? হলটা শান্ত হয়েও হলো না। কোনো এক কর্কশ শব্দ বড্ড বিরক্ত করছে সবাইকে। আশেপাশের সবাই চোখে মুখে বিরক্তি। সবাই এদিক ওদিক দেখছে কোথা থেকে আসছে শব্দখানা। এমন কর্কশ শব্দ আগে কখনো শোনেনি সুনন্দা। এমন এক ধ্বনি পরিবেশটাকে ভেঙে খান খান করে দিচ্ছে যেন। দিদি, আপনার ফোনটা বাজছে, সাইলেন্ট করুন। ভদ্রলোকের বলা কথা এবার চমক ভাঙল সুনন্দার। সত্যি তো, এটা তো ওরই ফোনের শব্দ। এত বিচ্ছিরি, এত কর্কশ তো কখনো লাগেনি এই শব্দটা। বরং রাত 8টায় এই শব্দটায় খুব খুব মধুর লাগে।
ফোনটা ধরলেই ওপাশ থেকে কি সুন্দর বলে, মা। মা, এসেছো তুমি? সুনন্দা তাড়াতাড়ি ছোট ফোনটা ব্যাগ থেকে বের করে বোতাম টিপে ধরতে পিহু জিজ্ঞেস করলো, হ্যাঁ এসেছি তো, প্রোগ্রাম দেখছি তোর। সুনন্দার গলায় আবেগ, অভিমান, উচ্ছ্বাস। এসে থেকেই কাঁপছে সুনন্দা। বড্ড ঠান্ডা লাগছে ভেতরটায়। এসির একদম অভ্যেস নেই ওর। কতবার পিহু বলেছে, মা শোয়ার ঘরটায় একটা এসি লাগিয়ে দি। সঙ্গে সঙ্গে না করে দিয়েছে সুনন্দা। কেন নেবে ও? কিসের অধিকারে? মা বললেই নিতে হবে। সুনন্দা লোভিত নয়। এই অপমানের থেকে ভাদ্রের গরম বেশি আরামের। মা শুনছ, একা আসতে অসুবিধা হয়নি তো? পিহু খুব তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো। ওর এখন ভীষণ তাড়া। কত বড় মানুষ ও এখন, কিন্তু সুনন্দার কাছে পিহু মানে তো ভীতু, রোগা, মা মা করা একটা ছোট্ট মেয়ে। ওরকম থাকলেই বোধহয় ভালো হতো। সুনন্দার সাথে লেপ্টে থাকতো কি সুন্দর, তন্দ্রার নজর পড়তো না। ছি ছি, কি ভাবছে এসব সুনন্দা? সবাই ঠিকই বলে ও চিরকাল অশিক্ষিতই রয়ে গেল। মা শোনো, অমিতাভ নামলে আমি মঞ্চে উঠব, তুমি এসো কিন্তু। বলেই ফোন কেটে দিল পিহু। কি যে বলে না মেয়েটা, এসো কিন্তু। আর কোথায় যাবে ও? আজ রাতে হয়তো ওকে দিদির বাড়িতেই থাকতে হবে। থাকবে, কিন্তু ঠিক করে নিয়েছে কাল সূর্য ওঠার আগেই ও উঠবে। আলো ফুটলেই বেরিয়ে যাবে। ওই বাড়িতে বেশিক্ষণ থাকা সম্ভব নয় ওর। হয়তো এটাই বলল পিহু, যাতে অনুষ্ঠান শেষেও চলে না যায়। ধন্যবাদ অমিতাভকে। ডক্টর অমিতাভ মিশ্রর জন্য একটা জোরে হাততালি। এবার মঞ্চে ডেকে নেব ডক্টর পিয়ালি মুখার্জিকে। ওকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন ডক্টর দেবাঞ্জন রায়। আবার আরেক প্রস্থ হাততালি। সুনন্দা দেখল ডক্টর পিয়ালি মুখার্জি এসে হাজির হলো মঞ্চে। ছোট ছোট করে চুল কাটা, গোলমুখ, ছোট্ট খাটো হলেও শির দাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছে। এভাবেই তো দাঁড়াতে শিখিয়েছে সুনন্দা। কখনো যেন শির দাঁড়া ভেঙে না যায়। মুখ উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছে সুনন্দা। টুকটাক শিক্ষাগুলো যেটুকু বাবার থেকে শিখেছিল, সুনন্দা সবটা উজাড় করে দিয়েছে মেয়েকে। পুষ্পস্তবক আর উত্তরীয় দিয়ে সাজিয়ে দিল মেয়েটাকে সবাই। মেয়ে, সুনন্দার মেয়ে। যে যা বলুক, পিহু ভুলে যাক, কিন্তু সুনন্দা জানে পিহু ওরই মেয়ে। উপস্থিত সকল পূজনীয় মানুষদের প্রণাম জানিয়ে আর তাদের অনুমতি নিয়ে আমি আমার মাকে প্রথমেই মঞ্চে ডেকে নেব। মাইকটা ধরে, এ কি বলল পিহু? ও নিশ্চয়ই সুনন্দাকে ডাকছে না? আর এরকম একটা পরিবেশে সুনন্দাকে ডেকে কি পরিচয় বা দেবে ও? সুনন্দা দেখল এক ভদ্রমহিলা উঠলেন। পরিপাটি করে শাড়ি পরা, মাথায় মস্ত খোপা, আর সেখানে খুব সাবধানে উকি মারছে শাড়ির রঙেরই দুটো চন্দ্রমল্লিকা। অসাধারণ ব্যক্তিত্বময়ী লাগছে। অন্ধকারে চিনতে অসুবিধা হলো না তন্দ্রাকে। ডক্টর পিয়ালি মুখার্জির মায়ের পরিচয়ে তো ওকেই মানায়। চেয়ারের ভেতরে যেন আরেকটু ঢুকে গেল সুনন্দা। তন্দ্রা যেন ওকে না দেখে। ছোট থেকে মা বলে পিহু যাকে চেনে, আজ তাকে এড়িয়ে তন্দ্রা এগিয়ে যাবে। মা, সত্যিকারের মা। মা এসো, উঠে এসো। আমি আমার সুনন্দা মাকে ডেকে নিচ্ছি মঞ্চে। মাইকে মুখটা এগিয়ে বলল পিহু। সুনন্দা যেন আরও ঢুকে যাচ্ছে চেয়ারের নরম গদিতে। তন্দ্রাও হঠাৎ থমকে গেল। ঘুরে দেখছে পেছনে, খুঁজছে বোধহয় সুনন্দাকে। সুনন্দার ইচ্ছে হচ্ছে দৌড়ে বেরিয়ে যায়। এক ছুট্টে খড়দার বাড়ি, সেই নোনা ধরা ঘর, সেই মালতী বৌদি, চুন ওঠা দেওয়াল, সেখানে বাবা মায়ের কালো সাদা ছবি, ছোট টিভিটা, বারান্দার পায়রার বাক্স, উঠোনের তুলসী গাছ, এসবেই বোধহয় মানায় সুনন্দাকে। আর এই নরম গদির চেয়ার, এয়ার কন্ডিশনারের কৃত্রিম ঠান্ডা হাওয়া, আলো আধারি পরিবেশ, এত গুণীজন, এ শুধু তন্দ্রার জন্য। তন্দ্রা মুখার্জি, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, কম মান, কিন্তু এটা কি করলো পিহু? মঞ্চে দাঁড়িয়ে এত লোকের সামনে ওর সুনন্দা মাকে ডাকলো। ডেকে এনে কেন অপমান করছে সুনন্দাকে? কি করবে সুনন্দা ওই বড় মঞ্চে উঠে? সামনের এত লোককে দেখে তো ওর কথাই বেরোবে না। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। ছোটবেলায় বিজয়ের প্রোগ্রামে গান গাইবে বলে উঠেছিল সুনন্দা। এই একটা লাইন গেয়েই দাঁড়িয়ে পড়েছিল। কি যে ওর এত ভয়, কিসের যে এত জড়তা! সেদিন অবশ্য ওর সম্মান বাঁচিয়েছিল এই তন্দ্রাই। গাইতে গাইতে উঠেছিল মঞ্চে।
আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। সম্মান বাঁচিয়েছিল সুনন্দার, কিন্তু সত্যি কি তাই? প্রথমে অবশ্য সুনন্দাও তাই ভেবেছিল, কিন্তু যখন তন্দ্রার প্রশংসা করছিল সবাই, সুনন্দার থেকে তন্দ্রা ভালো, এরকমই শুনেছিল সেদিন সুনন্দা। এক মুহূর্তে ভুলটা ভেঙে গেছিল সেদিন। সুনন্দাকে বাঁচাতে নয়, বরং নিজেকে জাহির করতেই সেদিন মঞ্চে উঠেছিল তন্দ্রা। দুই বোন, তন্দ্রা মুখার্জি আর সুনন্দা চক্রবর্তী। তন্দ্রাও চক্রবর্তী ছিল, কিন্তু গোত্রান্তরে আজ সে মুখার্জি। গোত্রান্তরের ভাগ্যটুকু হয়নি সুনন্দার। বাবা মায়ের রেখে যাওয়া সবটা আঁকড়ে বসে আছে সুনন্দা। আর কি করতো এছাড়া? কি গুণ আছে ওর? না পড়াশোনায়, না গান বাজনায়, না অন্য কোনো গুণ। আর রূপ, সেটা খানিকটা থাকলেও সেই পথেও পদবিটুকু বদলাতে দেয়নি তন্দ্রা। তন্দ্রার যখন এক মেয়ের পর ছেলে হয়, খানিকটা অসুস্থ হয়ে এসেছিল খর্দার বাড়িতে। 2.5 বছরের মেয়ে, সাথে সদ্য জন্মানো ছেলে। সত্যি অসহায় লাগতো তন্দ্রাকে। তখন বাড়িতে টুকটাক বিয়ের কথা চলছে সুনন্দার, কিন্তু সব কেমন ধামাচাপা পড়ে গেল তন্দ্রার অসহায়তায়। ছেলেটাকে তো বুকে জাপটেই রাখতো তন্দ্রা, কিন্তু মেয়েটা প্রচণ্ড অযত্নে যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল রোজ রোজ। ছেলেকে খাইয়ে কি সুন্দর দিব্যি শুয়ে থাকতো তন্দ্রা। মেয়েটা খেলো কি না, ঘুমোলো কি না, যেন কোনো খেয়ালই নেই। দরজার সামনে কিভাবে দাঁড়িয়ে কাঁদত পিহু, এ কি চরম অবহেলা। বুকটা কেঁপে উঠত সুনন্দার। সেই বুকে টেনে নেওয়া অযত্নে থাকা গাছটা আচমকা জল পেলে যেমন হঠাৎ প্রাণ পায়, এমনই অবস্থা হয়েছিল তখন পিহুর। ছোট থেকে মায়ের যত্নের অভাব থাকায় বড্ড রুগ্ন ছিল মেয়েটা। সুনন্দা নিজে রাতের বেলা সর্ষের তেল গরম করে সারা গায়ে মালিশ করে দিত। আরাম করে উপুর হয়ে শুয়ে থাকতো পিহু। মালিশ করতে করতে সুনন্দা আউড়ে যেত। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটুকু একটুকু ফাঁকা করে। রবি ঠাকুরের বীর পুরুষটা তো সুনন্দাকে ওর বাবাই শিখিয়েছিলেন। সবসময় এটাই বুঝিয়েছিলেন, বীর পুরুষের মতো সাহসী হতে হবে জীবনে, মাথা উঁচু করে সত্যের পথে এগোতে হবে। খুব কম কিছুই জানতো সুনন্দা, কিন্তু যেটুকুই জানতো চাইতো পিহুর রক্তে মিশিয়ে দিতে। পিহু তখন কত ছোট, কথাও বলতে পারতো না, কিন্তু বীর পুরুষ শুনলেই কেমন চুপ করে শুনতো। ওই একমাত্র শ্রোতা ছিল সুনন্দার বলা কথাগুলোর, পাঠ করা কবিতাগুলোর। মাগো, এসো না মঞ্চে। জানেন স্যার, কৃষ্ণের মতো আমারও দুটো মা। তন্দ্রা মা আমাকে জন্ম দিলেও আসল তো সুনন্দা মা। যখন তন্দ্রা মা খুব অসুস্থ, ভাইয়ের সাথে পেরে উঠত না, এই সুনন্দা মা আমাকে দলা দলা করে ভাত মেখে খাইয়ে দিত। আমি অনেক বড় হয়েও কথা বলতে শিখছিলাম না। সুনন্দা মা কত কবিতা বলতো আমায়, আমি শুনতাম কিন্তু বলতে পারতাম না। হঠাৎই একদিন মা বলে ডাকলাম। মাইকে এত লোকের সামনে কত কিছু বলছে পিহু, কেন বলছে ও এসব? এগুলো তো এখানে নিষ্প্রয়োজন। সত্যি পিহু কথা বলতে শেখেনি তখন 3 বছর বয়স। তন্দ্রা সুস্থ হলেও ছেলেকে নিয়ে আদিক্ষে তার শেষ নেই। খর্দার বাড়িতেই এসব চলতো। পিহু ততদিনে পড়াশোনা, কথা বলা সবেতেই যেন পিছিয়ে পড়ছে। সে খেয়াল বাড়িতে সুনন্দা ছাড়া আর বোধহয় কারোর ছিল না। ওই তখন তড়িঘড়ি করে মেয়েকে স্কুলে ভর্তি করলো। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়তে বসানো, অদ্ভুত এক নেশা চেপেছিল যেন। সারাদিন মেয়ে নিয়ে ব্যস্ত সুনন্দা। তাকে সাজানো, পড়ানো, খাওয়ানো সে যেন এলাহি আয়োজন। অতটাও অনুভূতি আগে ছিল না সুনন্দার, কিন্তু যবে থেকে গলা জড়িয়ে মা বলতে শিখল, কখন যে 1 ফোঁটা জল গড়িয়ে গেল সুনন্দার চোখ দিয়ে। তাড়াতাড়ি মুছে নিল ঠিকই, কিন্তু দেখে নিল আশেপাশে কেউ দেখল না তো। পরিণত চোখে 1 ফোঁটা জল যেন মোটেই মানানসই নয়। এই পরিবেশে তো নয়। কাজের জায়গায় আর যাই হোক, আবেগ চলে না। জানেন স্যার, এই যে ম্যাথামেটিক্যাল ইকোলজি, এপিডেমিওলজি, নন স্ট্যান্ডার্ড ফিনিট ডিফারেন্স মেথড, ফ্র্যাকশনাল ডিফারেন্টিয়াল ইকুয়েশন নিয়ে যে এত কাটাছেঁড়া করছি,
একটা সময় ছিল আমি 5-এর সাথে 3 যোগ করতে পারতাম না। বাদামে টুকরো দিয়ে পেন্সিল দিয়ে কতভাবে শেখাতো সুনন্দা মা, কিন্তু আমার কিছুতেই এটা মাথায় ঢুকতো না যে 5 একটা সংখ্যা আর 3 আরেকটা সংখ্যা, এদের মেলানোর দরকারটা কি। বলতে বলতেই হেসে ফেলল পিহু। খিলখিল করে অন্ধকারে বসে হাসছে সুনন্দা। বাপরে বাপ, কম জ্বালিয়েছে মেয়েটা। কেন যোগ করব? মেয়েকে এটা বোঝাতে পাড়ার হরিদার দোকানে নিয়ে যেতে হয়েছিল। বাড়িতে 5টা ডিম লাগতো, 2টো নিয়ে ফিরে এসেছে সুনন্দা। এবার লোক পিছু আর কটা লাগবে সেটার হিসেব মেলাতে গিয়ে যোগের দরকার পড়েছিল পিহুর। গোল গোল চোখ করে নেড়ু মাথায় কি রাগ মেয়ের। কেন যোগ করব? মুখটা মনে পড়লে কি সাংঘাতিক হাসি পায় আজও। উফ, কম ঝক্কি পোহাতে হয়েছে সুনন্দাকে। ক্লাস 5 ফার্স্ট টার্মে অঙ্কে 6 ডেকে পাঠালো স্কুল থেকে। তখন তন্দ্রা ছেলে নিয়ে খর্দার বাড়িতে এসেছে থাকবে বলে। কত করে বলল সুনন্দা, জানা দিদি, কি বলে দিদিমণিরা শুনে আয়, আমি কি অত বুঝি। কি নির্দ্বিধায় বলেছিল, তোর মেয়ে তুই বোঝ, আমায় জড়াস না। 2 দিনের জন্য এসেছি, শ্বশুরবাড়ি খাটনি, তুই কি বুঝবি। হা ভগবান, রূপের যা জোর ছিল, একটা শ্বশুরবাড়ি কি সুনন্দার হতো না? কিন্তু মেয়ে নিয়ে তখন এত ব্যস্ত ছিল সুনন্দা। তারপর ওর সব থেকে বড় সাপোর্ট বাবা, তিনিও চলে গেছিলেন ততদিনে। মায়ের দায়িত্ব, মেয়ের দায়িত্ব সব নিয়ে সুনন্দা যখন নিজেকেই ভুলতে বসেছে, তন্দ্রা শুধু মাসের শুরুতে মোটা অঙ্কের টাকা দিয়েই দায়িত্ব সেরেছে। তাকালো সুনন্দা। মাইক নিয়ে বকেই যাচ্ছে পিহু, সুনন্দার মেয়ে, একরত্তি মেয়ে, যে কিনা দুলে দুলে বলতো, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। একটু বাদিকে চোখ যেতেই দেখলো কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তন্দ্রা। হেরে যাওয়া রাজাদের কি এমনই দেখতে ছিল? কি সুন্দর মেয়ে, যেই পিএইচডিতে চান্স পেল, গাড়ি নিয়ে উড়ে এলো কর্তাগিন্নি। বিকাশদা বরাবর বউয়ের কথাকে গুরুত্ব দিয়েছে, না হলে সেই ছোট্টবেলায় যখন পিহু সুনন্দাকে ছেড়ে যেতে চায়নি, কি সুন্দর ছেলে নিয়ে বউ নিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। সেদিন যদি পিহুও চলে যেত, তাহলে হতো কি একটা নিজের সংসার সুনন্দার? হতো তো একটা পিছু টান। মা, আমার পরে আরও অনেকে আছে, একবার উঠে এসো মঞ্চে, একটু আলাপ করিয়ে দিই, দেখাই আমার মাকে, সত্যিকারের মাকে, যশোদা মাকে। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে? আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে, বীর পুরুষ। এটাই তো শিখিয়েছিল সুনন্দা মেয়েকে, এভাবেই বলতে শিখিয়েছিল। আজ এত লোকের সামনে ডক্টর পিয়ালি মুখার্জি এটা কি বলছে? আর পারল না বসে থাকতে সুনন্দা। উঠে দাঁড়িয়ে গায়ের বাটিকের চাদরটা ভালো করে জড়িয়ে নিল। না, তন্ত্রার মতো চন্দ্রমল্লিকা বা দামি গয়না নেই সুনন্দার, কিন্তু ওর যা আছে তা কারোর নেই। হোক পিয়ালি মুখার্জি, চক্রবর্তী না হোক, কিন্তু ও যে এত লোকের সামনে বলে দিল সত্যিকারের মা। হাঁটতে হাঁটতে তন্দ্রার পাশ থেকে ওকে টপকে এগিয়ে গেল সুনন্দা। কেমন নুয়ে পড়েছে তন্দ্রা। বরাবর মাথা উঁচু করে হেঁটেছে ও বোনের সামনে। আত্মীয় পরিজন, বাবা মা সবাইকে বুঝিয়েছে যে সুনন্দা কতটা ব্যর্থ। আসুন মাসিমা, আসুন। হাত ধরে এগিয়ে নিয়ে গেল প্রোগ্রামের হোস্ট, যে এতক্ষণ মাইকে বলছিল, আপনি যে আমাদের কত কাছের। আপনি পিয়ালির মা, আমাদের ইনস্টিটিউটের সব থেকে আদরের পিয়ালির মা। পিয়ালি সুনন্দাকে দেখেই দৌড়ে এলো প্রায়, জড়িয়ে ধরল গলাটা মা বলে। ঠিক এভাবেই আটকে দিয়েছিল ছোটবেলায়। তন্দ্রা একটু হলেও চেয়েছিল মেয়েকে নিয়ে যেতে, কিন্তু পিহু চায়নি মাকে ছেড়ে যেতে। নাও মা, এটা তোমার। পিয়ালি ওর হাতের পুরস্কারটা তুলে দিল মায়ের হাতে। মা, মনে আছে যখন 5-এ 6 পেলাম, তোমাকে স্কুল থেকে ডাকলো, তুমি এসে বললে পরের বার এরকম নাম্বার হলে একদম যাদবপুরে গিয়ে রেখে আসব। ওই ভয়ে সেই যে অঙ্ক করা শুরু করলাম। বলতে বলতে হাসছে পিহু, আর সুনন্দা হাসতে হাসতে কাঁদছে। মাগো, ভয়টা অঙ্কে কম নাম্বারের জন্য ছিল না, ভয়টা তোমাকে হারিয়ে ফেলার ছিল।
এখন বুঝি তোমাকে ছাড়া কি ভীষণ অসহায় আমি। এখন রাতগুলোতে ভাগ্যে অঙ্ক ছিল, না হলে তোমায় ছাড়া যে ঘুম আসে না আমার। জাপটে ধরে আছে পিহু মাকে, পুরো স্টেজ দর্শক মহল শান্ত। এমন জ্ঞানী একটা মহলে কি নাটক শুরু হলো? ভাবুক সব, কিন্তু এইটুকু তো পিহুকে বলতেই হতো। ও জানে যাদবপুর চলে আসায় কি সাংঘাতিক একটা অভিমানের পাহাড় জন্মেছে। এত মানুষের মাঝে সেটা না বললে আর জানানো হতো না এত কথা। পিহু তো কৃতজ্ঞ তন্দ্রার কাছে। আজ তন্দ্রা ওকে জন্ম না দিলে কিভাবে পেত ও সুনন্দাকে, ওর সত্যিকারের মাকে? একটা জোরে হাততালি হোক পিয়ালি আর ওর মায়ের জন্য। এবার ডেকে নিচ্ছি পরবর্তী নক্ষত্র, ডক্টর সুতনু লাহিড়ীকে। পিয়ালি, তুই কাকিমার হাত ধরে যা, আমি সব পাঠানোর ব্যবস্থা করছি। সুদেব ওদেরই 1 বছর সিনিয়র, কথাটা বলতে পিয়ালি বলল, তুমি গ্রিন রুমে রাখো, হরিহর কাকা এসে তুলে নেবে গাড়িতে। তারপর সুনন্দার হাত ধরে হাঁটতে হাঁটতে মঞ্চ থেকে নামছে ডক্টর পিয়ালি মুখার্জি। মা চলো তাড়াতাড়ি, মনোহর কাকাকে বলে রেখেছি খর্দায় পৌঁছে দেবে আমাদের। পিহুর কথায় থমকালো সুনন্দা। খর্দার বাড়ি এত রাতে? সুনন্দা যেন থমকালো। খর্দাতে তো যাব, এত পুরস্কার সব তোমার আর আমার ঘরটায় সাজাতে হবে না? আমার সব জয় দিয়ে তো তোমায় সাজিয়েছি এতদিন। পিহু বলছে ঠিকই, কিন্তু ভয় লাগছে সুনন্দার। প্রায় 7:30, এত রাতে কখন পৌঁছবে? শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো, সবাই শুনে। ফিসফিস করে বলল পিহু। হেসে ফেলল দুজনেই। তারপর পিহু বলল, চলো মা, একটু বাপি আর তন্দ্রা মায়ের সাথে দেখা করে বেরিয়ে যাব। কানে লাগলো সুনন্দার, মা আর তন্দ্রা মা। সত্যিই তো, ওই তো মা। জন্ম দিলেই সব দায় শেষ হয়ে যায় না। দায় থাকে মানুষ করার, সঠিক শিক্ষা দেওয়ার, ভালোবাসার। যারা এটুকু দায়িত্ব নিয়ে করে তারাই তো সত্যিকারের মা হয়। সুনন্দা দেখল তন্দ্রা দাঁড়িয়ে সামনে, অভ্যর্থনা জানাতে এসেছে বোধহয়। খুব ক্লান্ত লাগছে। হেরে যাওয়ার কালো রংটাও বোধহয় হালকা হয়ে ফুটে উঠেছে মুখে। এই প্রথম জিতে গেল সুনন্দা। দিদি আঁকায় ভালো, পড়াশোনায় ভালো, দেখতে ভালো, গান করে ভালো, কিন্তু বোন সুনন্দা সত্যিকারের মা হওয়ায় ভালো। গর্বে ভরে যাচ্ছে মনটা আজ। ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।